সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের এই স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে সবসময় চেষ্টা করে থাকি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শীতকালে ত্বক কেন তার উজ্জ্বলতা হারায়। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর তাওহিদা রহমান ইরিন 1978 সালের নভেম্বর মাসে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি রিজুভা ওয়েলনেসের ডার্মাটোলজিস্ট এবং ফাউন্ডার হিসেবে রয়েছেন। আপনাকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। শীতকালে ত্বক কেন তার উজ্জ্বলতা হারায়, কেন আসলে ব্রাইটনেসটা একটু কম লাগছে বা দেখতে একটু স্কিন টোনটা একটু কম মনে হয়, এর বিশেষ কোনো কারণ আছে কিনা? শীতে আমাদের ত্বক তার স্বাভাবিক উজ্জ্বলতা হারায়, বিষয়টাকে কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিছু ক্ষেত্রে দেখা যায় যে শীতকালে আমাদের ত্বক একটু পেইল হচ্ছে, তার স্বাভাবিক উজ্জ্বলতা হারাচ্ছে, পেশেন্টরা এটি কনসার্ন নিয়েও আসে। এগুলোর পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। একটা ওয়েদার, উইন্টার, এবং এর সাথে আমাদের লাইফস্টাইল এবং সেই সাথে কিছু স্কিন ফ্যাক্টর। উইন্টারে কি হয় যে হার্শ কোল্ড উইন্ড, সেটি আমাদের স্কিনের ন্যাচারাল যে অয়েল বা ময়েশ্চার সেটিকে স্ট্রিপ করে ফেলে। সেবামটাকে যখন স্ট্রিপ করে ফেলে ত্বক কিন্তু তখন একটু রাফ ড্রাই হয়ে থাকে, তো স্বাভাবিক যে উজ্জ্বলতা সেখানে একটু ভাটা পড়ে যায়। এরপরে ডিহাইড্রেটেড হয়ে যায়, কারণ বাতাসে টেম্পারেচারও কমে যায়, হিউমিডিটিও কমে যায়, তখন ত্বক কিন্তু হয়ে যায় ডিহাইড্রেটেড। আর ডিহাইড্রেটেড স্কিন মানেই কিন্তু পেইল স্কিন। আর যখন ডিহাইড্রেটেড হয়ে যায় তখন আমাদের স্কিনের যে ব্যারিয়ার সেটি কম্প্রোমাইজড হয়ে যায়। আমাদের স্কিনটি কিন্তু লিপিড, প্রোটিন এভাবে তৈরি থাকে। এভাবে কম্প্রোমাইজড ব্যারিয়ার তার ফাংশন কমিয়ে ফেলে, ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস হয়ে যায়, আর আমাদের ত্বক হয় মলিন, তার রেডিয়েন্স হারিয়ে ফেলে। আর স্কিন ফ্যাক্টরের ক্ষেত্রে যদি আসি, সেক্ষেত্রে ভেজোকনস্ট্রিকশন হয়, সংকুচিত হয়ে যায়, আর তখন ত্বক তার উজ্জ্বলতা হারিয়ে ফেলে। এরপর শীতে একটা উইন্টার স্পেসিফিক যে স্কিন কেয়ার সেটিকে ইগনোর করি। প্রপার ময়শ্চারাইজেশন, যতটুকু ময়শ্চারাইজার দরকার বা যতটুকু হাইড্রেশন দরকার সেটি মেনটেন করি না। আবার অনেক ক্ষেত্রে ভুল করে শীত মানেই ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, ভুল প্রোডাক্ট চুজ করি এবং ওভার ময়শ্চারাইজড করে ফেলি, এতে ত্বক তার টেক্সচার হারিয়ে ফেলে। যেহেতু ওয়েদার গ্লুমি, আমরা আমাদের স্কিন কেয়ার প্রোটোকলে সানস্ক্রিনটি স্কিপ করে ফেলি অনেক সময়, কারণ ওয়েদার গ্লোমি থাকে এবং ভাবে যে আমাদের UVA, UVB এবং ইনফ্রারেড এতগুলো ফ্যাক্টর বুঝি আমাদের স্কিনে তার ক্ষতি করছে না। কিন্তু এই প্রতিটি রে কিন্তু থাকে আমাদের 365 ডেজ, মানে প্রতিটি সিজনেই এই রেগুলো থাকে। যদি আমরা সূর্যের হিটটা ফিল করি না, কিন্তু রেগুলো আসে এবং সেগুলো যেমন UVA আমাদের স্কিনকে পিগমেন্ট করে, UVB আমাদেরকে বার্ন করে, ইনফ্রারেও আমাদের স্কিনে এজিংয়ের সাইন এবং কোলাজেন ডিস্ট্রাকশন করে। তো সেক্ষেত্রে আমাদের এই যে একটু ভুল, আমাদের কারেক্ট অর্ডারে আমরা না বুঝে স্কিপ করে যাচ্ছি, প্রোটোকল মেনটেন করছি না, এই সকল কারণেই আমাদের ত্বকের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। আমরা যদি স্কিন কেয়ার রুটিনটাকে একটু সাজিয়ে ফেলি, প্রথমত আমাদের স্কিন টাইপ, আমরা যখন উইন্টার আসে আমরা বলি যে আমাদের ক্লেন্সারের ক্ষেত্রে একটু লাইট হতে হবে, আর ময়শ্চারাইজারের ক্ষেত্রে একটু হেভি বা একটু থিক হতে হবে। তো সেক্ষেত্রে একজন ডার্মাটোলজিস্ট, একজন ট্রাস্টেড ডার্মাটোলজিস্টই কিন্তু আমাদের স্কিনের, আমাদের ক্লায়েন্টদের স্কিনের টাইপটা বুঝে সেই অনুযায়ী ময়শ্চারাইজার, যেমন যাদের স্কিন এক্সট্রিমলি ড্রাই তাদের কিন্তু সেরামাইড বা অক্লুসিভ, ইমোলেন্ট এগুলো ছাড়া কিন্তু স্কিনটি প্রপার নারিশ বা ময়শ্চারাইজড হবে না। আবার যাদের স্কিনটি একেবারে শীতে এক্সট্রিমলি অয়েলি থাকে তাদের ক্ষেত্রে অনেকে ভাবে যে আমার তো অয়েলি স্কিন, আমার হয়তো ময়শ্চারাইজার ব্যবহারের কোনো দরকার নেই বা প্রয়োজন নেই। তাদের ক্ষেত্রে কিন্তু ওয়াটার বেসড, আমরা হাইলোনিক অ্যাসিড বেসড কোনো ময়শ্চারাইজার সাজেস্ট করে থাকি, যেটি স্কিনের সেলটাকে টার্ন ওভারে হেল্প করে, কারণ উইন্টারে সেলুলার টার্ন ওভারটা একটু স্লো হয়ে যায় এবং বিল্ড আপ হয়ে যায়।
সেক্ষেত্রে ক্লেন্সিং এর ক্ষেত্রে আমরা হয়তো ক্লিন করি না, বা এক্সফোলিয়েশনের ক্ষেত্রে ওভার এক্সফোলিয়েশন করি বা একেবারেই করি না। এই সকল ক্ষেত্রে যখন আমরা সেল টার্নওভারটা স্লোই হচ্ছে, সেটিকে আমরা যদি একটু মাইল্ড এক্সফোলিয়েট করি, মাইল্ড ক্লেন্সার দিয়ে ক্লিন করি এবং একটু স্কিনটাকে প্রপার ময়শ্চারাইজড রাখি এবং প্রোটেক্টেড রাখি, আমাদের এই যে একটা চিরাচরিত ধারণা আমাদের স্কিন ডার্ক হয়ে যাচ্ছে বা ডাল হয়ে যাচ্ছে, এটি থেকে কিন্তু অনেকখানি প্রোটেক্টেড রাখতে পারবো। গরমকালে যে ধরনের সিরামটা তারা ইউজ করছে, শীতকালেও কি একই ধরনের সিরাম তারা ইউজ করতে পারবে কিনা? সেক্ষেত্রে আমরা বলি যে সামার স্কিন কেয়ার রুটিন এবং উইন্টার স্কিন কেয়ার রুটিনের মাঝখানে যে ট্রানজিশনাল ফেজ থাকে, তখন আমরা মর্নিং স্কিন কেয়ার রুটিনে আমরা সামার স্কিন কেয়ার রাখবো এবং ইভিনিং স্কিন কেয়ার রুটিনে আমরা উইন্টার স্কিন কেয়ার রাখবো। কারণ মর্নিংয়ে আমাদের স্কিন থাকে প্রোটেক্টিভ মোড আর ইভিনিংয়ে আমাদের স্কিন থাকে রিপেয়ার মোড। তো এইগুলোকেই বেস করেই আমরা স্কিন কেয়ার রুটিনটাকে সাজিয়ে দিই। ভিটামিন সি সিরাম, রেটিনল সিরাম এবং হাইলোরোনিক অ্যাসিড সিরাম, এগুলো শীতকালে কি আমরা কমনলি এটা আমরা ইউজ করতে পারবো কিনা? যে তিনটি সিরামের কথা বললেন, হাইলোনিক অ্যাসিড হচ্ছে, যদিও নাম অ্যাসিড, এটি কিন্তু ওয়াটার ম্যাগনেট হিসেবে কাজ করে। এটি ভীষণ হাইড্রেটর। হাইলোনিক অ্যাসিড এমন একটি কম্পোনেন্ট যে কোনো টাইপ স্কিনে, যে কোনো স্কিনে আপনি এটি ব্যবহার করতে পারেন, এম এবং পিএম বোথ স্কিন কেয়ার রুটিনে এবং মেকআপের বেসেও। এই তবে হাইলোনিক অ্যাসিডের সাথে আপনি যেটি ভিটামিন সি এবং রেটিনলের কথা বলেছেন, আর ভিটামিন সি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড খুবই জনপ্রিয়, বাট আমাদের এশিয়ান স্কিন টোনের জন্য যারা দিনের বেলা ভিটামিন সি সিরাম ইউজ করে এবং সানস্ক্রিন ব্যবহার করে না, অনেকের ক্ষেত্রে দেখা যায় কি তাদের সান ট্যান হয়ে যায়, কারণ আমাদের স্কিন কিন্তু পিগমেন্ট প্রন মোর দ্যান বার্ন। আমি ডে কেয়ার রুটিনে ভিটামিন সিটি অ্যাভয়েড করতে বলি। আর রেটিনলের বিষয় যেহেতু আসছে, রেটিনল তো আমাদের স্কিন সেল টার্নওভার বাড়িয়ে দেয়, এটি আমাদের স্কিন রিনিউয়ালে হেল্প করে, অ্যান্টি এজিং এর জন্য করে, এবং সেক্ষেত্রে আমরা অনেক সময় স্যান্ডউইচ টেকনিকে রেটিনল ব্যবহার করতে বলি, যাদের স্কিন ড্রাই, ময়শ্চারাইজার, রেটিনল এবং তারপরে আবার ময়শ্চারাইজার। তবে এখন কিন্তু রেটিনলের একটা অল্টারনেটিভ এসেছে, সেটি হচ্ছে বাকুচিওল। বাকুচিওল হচ্ছে প্ল্যান্ট বেসড রেটিনল অল্টারনেটিভ, এবং রেটিনল ব্যবহারে যে কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টরা একটু ডিসকমফোর্ট ফিল করে, যাদের স্কিন এক্সট্রিমলি ড্রাই বা সেন্সিটিভ, তাদের একটু পিলিং হয়, একটু বার্নিং বা স্টিংলিং সেন্সেশন হয়, একটু জ্বালা পোড়া করে, বাকুচিওল এগুলোকে কমব্যাট করে। এটি একটি হাইড্রেটর হাইলোনিক অ্যাসিডের মতো, এবং নিয়াসিনামাইড বলুন বা আরবিউটিন বলুন, যে কোনো অন্যান্য ইনগ্রিডিয়েন্টের সাথে আপনি ইনকর্পোরেট করতে পারবেন। এবং যারা রেটিনলের ফলে যে সাইড ইফেক্টগুলো হয়, এই যে একটু স্কিন জ্বালা পোড়া করা বা একটু পিলিং হওয়া, এবং যাদের স্কিন খুব সেন্সিটিভ, তারাও নির্বিঘ্নে বাকুচিওলের সেরাম বা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারে। তবে এটিও এই যে যাদের স্কিন ড্রাই, তারা একটু স্যান্ডউইচ টেকনিকে, যাদের অয়েলি স্কিন প্রথমে বাকুচিওল ইউজ করে, এরপরে তারা হাইলোনিক অ্যাসিড বা তাদের স্কিন কনসার্ন বা যদি তাদের মেলাজমা থাকে, পিম্পল থাকে, সেই অনুযায়ী প্রোডাক্টগুলো ইউজ করতে পারে। ম্যাম, এখন কিন্তু ওয়েডিং সিজন, এবং এই ওয়েডিং সিজনে দেখা যায় ব্রাইড এবং গ্রুম দুজনে কিন্তু খুব সচেতন থাকে তাদের স্কিনের যত্নের ব্যাপারে। এই সময়টাতে নিজেদেরকে ভালো এবং সুস্থ রাখার জন্য কি কি করা উচিত বলে আপনার কাছে মনে হয়? এই সময়টি পার্টিকুলারলি আমাদের দেশের ওয়েডিং সিজন, কারণ ওয়েদার হচ্ছে ফেভারেবল। আর এখন কিন্তু আগে এক সময় ছিল যে ব্রাইডের গ্রুম, এখন শুধু ব্রাইড না, ব্রাইডের সাথে গ্রুম অর্থাৎ বর কনে, তারা দুজনেই সচেতন। এবং মজার ব্যাপার হচ্ছে এই বর কনের সাথে তাদের প্যারেন্টস, তাদের সিবলিংস, রিলেটিভস, ফ্যামিলি, ফ্রেন্ডস সকলেই চায় যে নিজেকে ওই বিশেষ দিনগুলোকে ক্ষেত্রে নিজেদেরকে প্রেজেন্টেবল ভাবে পরিবেশন করতে পারবে। আমি যদি প্রথমেই ব্রাইড এবং গ্রুমের কথা বলি, তাদের ক্ষেত্রে একটা কাউন্সেলিং দরকার, এবং প্রথমে যেটি তার লাইফস্টাইল কারেকশন, লাইফস্টাইল মডিফিকেশনের বিয়ের কত মাস আগে থেকে নিজেদেরকে এভাবে প্রস্তুত করে নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমার কাছে যদি 1 বছর সময় না থাকে, 6 মাস সময় না থাকে, 3 মাস সময় যদি থাকে বা 1 মাসও থাকে, ফাইন। আমরা তখন থেকেই তাদের ফুড হ্যাবিটটা, মানে মিল প্ল্যান, মিল টাইমিংটা, কারণ তারা মিলগুলো স্কিপ করে যায়, এবং তারা হচ্ছে খুব রেডি টু ইট ফুডগুলো, খুব প্রসেসড, হেভিলি প্রসেসড এবং জাঙ্ক ফুডগুলো, কারণ সময়ের জন্য, সময় বাঁচাতে, কারণ অনেক ধরনের কাজের মাঝে দিয়ে তারা যায়, তো জাঙ্ক ফুড এগুলোকে স্কিপ করতে হবে। একটা ব্যালেন্স ডায়েট নিতে হবে, মিল প্ল্যান এবং মিল টাইমিংয়ে খেয়াল রাখতে হবে যে মিলগুলো যেন স্কিপ না করা হয়, পোর্শন কন্ট্রোল তো অবশ্যই, এবং হাইড্রেটেড থাকতে হবে। আর ইনস্ট্যান্ট এনার্জির জন্য কোনো সুগারের ড্রিঙ্ক বা সফট ড্রিঙ্কসের পরিবর্তে তারা কোকোনাট ওয়াটার বা লেবু পানি পান করতে পারে। স্লিপ হাইজিন এবং স্লিপ সাইকেলটা ভীষণ জরুরি, যতই ব্যস্ত থাকি একটু স্লিপ সাইকেলটাকে তাদেরকে মেনটেন করতে হবে। ঘুমানোর 1 ঘন্টা আগে রুমের লাইট, নয়েজ কমিয়ে ফেলতে হবে। একটা পরিপূর্ণ ঘুমের মাধ্যমে, পর্যাপ্ত কোয়ালিটি স্লিপের মাধ্যমে তার কিন্তু বডির প্রতিটি অর্গান ফাংশন করবে, এবং সেই সাথে স্কিন এবং হেয়ার। এরপরে আসছি যে স্ট্রেস রিডিউসিং টেকনিকে, তারা ইয়োগা, মেডিটেশন, প্রেয়ার, এবং পরিশেষে যে স্কিন কেয়ারের ক্ষেত্রে ক্লিন কেয়ার, প্রোটেকশন এবং এনহ্যান্সমেন্ট। ম্যাম, প্রি ওয়েডিং সিজনে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় যেন ত্বক ভালো থাকে এবং নিজেও সুস্থ থাকা যায়, সেই নিয়মগুলো আসলে কি কি?
আমাদের স্কিন কেয়ারের যে বেসিক ক্লিন কেয়ার প্রোটেকশন এবং আমরা এখানে অ্যাড করি এনহ্যান্সমেন্ট, সেটি হচ্ছে লেভেল আপ। তাদের যদি কোনো কনসার্ন থাকে যেমন পিম্পল, ওপেন পর বা আনইভেন স্কিন টোন, এবং প্রতিটি ব্রাইড এবং গ্রুমের একটা এক্সপেকটেশন থাকে টোনটাকে ইভেন করা, একটু ব্রাইটনেস বাড়ানো। তো সেক্ষেত্রে ফেসিয়াল ভীষণ জনপ্রিয় একটা প্রসিজিওর, এবং এই ফেসিয়াল না মানে এখন আধুনিকতার ছোঁয়ায় অনেকভাবে এসেছে। যেমন আমরা ডিভাইস ওরিয়েন্টেড করি বা সলিউশন দিয়ে করতে পারি, আল্ট্রাসাউন্ড ফেসিয়াল করি, লেজারের মাধ্যমে সম্ভব। তো সেটি তবে তারা যেন কোনো ভুল না করে, বিয়ের একদিন বা দুদিন আগে কোনো এক্সপেরিমেন্ট যেন না করে, এটা তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। এক সপ্তাহ আগেও কোনো একটা ফেসিয়াল তারা নিতে পারে, যেহেতু এখন একটু উইন্টার, তারা হাইড্রোফেশিয়াল, ডিওফেশিয়াল এবং অক্সিফেশিয়াল এগুলো নিতে পারে। এবং সেই সাথে কেমিক্যাল এক্সফোলিয়েশন বা কেমিক্যাল পিল ভীষণ জনপ্রিয়, এবং কেমিক্যাল পিলটা কিন্তু কাস্টমাইজড করা হয়। এবং কেমিক্যাল পিলের অনেক রকম ভ্যারাইটি আছে, এবং সেগুলো আমরা সিকোয়েন্সিয়াল পিল বলি। যেমন একজন ফেসের জন্য এক ধরনের পিল ব্যবহার করে, নেকের ফ্রন্ট পার্টের জন্য এক ধরনের, নেকের ব্যাক পার্টের জন্য, কারণ বডি কেয়ারটাও জরুরি এ সময়, হাতের জন্য, পায়ের জন্য এক ধরনের, আন্ডারআর্ম বা প্রাইভেট পার্টের জন্য আরেক ধরনের পিল। এগুলোকে আমরা সেগমেন্টাল বলি। আর সিকোয়েন্সিয়াল পিল হচ্ছে যে হ্যান্ডে সে একটি পিল ব্যবহার করছে বা বডিতে, সেটি আমরা স্টেপে স্টেপে মানে কয়েক ধরনের পিল একটির পর আরেকটি ব্যবহার করি। আর কম্বাইন্ড পিল হচ্ছে একটি ককটেল ফর্মুলাতেই পাওয়া যায়, যেমন পার্টি পিল, এখানে আর্জিনিন, ল্যাকটিক অ্যাসিড, স্কিন ব্রাইটেনিং, নানা ধরনের পিল পাওয়া যায়। তো এই ধরনের পিলগুলো আমরা তাদেরকে কাস্টমাইজড করি। আর ব্রাইড গ্রুমের জন্য শুধু তো স্কিন না, হেয়ার টিপ টু টো পর্যন্ত তাদেরকে ভালো রাখতে হবে, সে কারণে তাদের নেইল কেয়ার, লিপ কেয়ার, আই কেয়ার এসব কিছুই খেয়াল রাখতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার বিশেষ পরামর্শ কি আসলে চুলটাকে কিভাবে ভালো রাখা যায় এবং সুস্থ রাখা যায়? হেয়ার উইন্টারে এমনি একটু থাকে যে ফ্রিজি থাকে, এবং অনেকের যাদের খুবই অয়েলি স্ক্যাল্প তাদেরও দেখা যায় যে হেয়ার কিন্তু ড্রাই। তো সেক্ষেত্রে আর ওয়েডিং সিজনে যেটা হয় যে হেয়ার ডু করা হয়, স্টাইলিং করা হয়, আমাদের হিট স্টাইলিং বলুন, কেমিক্যাল ট্রিট বলুন, এগুলো করা হয়। তো এগুলো তো আমরা ইভেন্টের একটা পারফেক্ট ফটোশ্যুট বা পিকচার পারফেক্ট এর জন্য, আমার পারফেকশনের জন্য আমরা এটাকে না করব না, কিন্তু এটার জন্য আমরা রেডি রাখতে পারি হেয়ারটাকে। সেক্ষেত্রে যাদের হেয়ার ভীষণ পরিমাণে ফ্রিজি, এই ফ্রিজিনেসটা কেন আসে? একটা হচ্ছে কোল্ড এয়ার আমাদের স্ক্যাল্পের কিউটিকালটাকে আপলিফট করে, পোরটাকে বাড়িয়ে দেয় এবং ন্যাচারাল অয়েলটাকে স্ট্রিপ করে ফেলে। এবং হিট শাওয়ার, হিট স্টাইলিংও আমাদের চুলটাকে আনম্যানেজেবল করে ফেলে। সেই সাথে কেমিক্যাল ট্রিটের কথা তো আছেই। তো আমরা যেটা করতে পারি যে ময়শ্চারাইজেশন, হেয়ারের ক্ষেত্রে ময়শ্চারাইজেশন সবাই একটু অবাক হবে যে এখানে ময়শ্চারাইজেশন হচ্ছে কন্ডিশনার, অয়েল এবং মাস্ক। তো এখানেও আমার ভীষণ একটা পছন্দের শব্দ হচ্ছে স্যান্ডউইচ টেকনিক। আমরা ফ্রিজি হেয়ারের ক্ষেত্রে সেটি করতে পারি। অয়েল মাসাজ করে আমরা একটি কন্ডিশনার চুলে অ্যাপ্লাই করে হেয়ার শ্যাফটে আমরা শ্যাম্পু করব, খুবই মাইল্ড শ্যাম্পু, সেখানে যেন আর্গান অয়েল, জোজোবা অয়েল এ ধরনের ইনগ্রেডিয়েন্টগুলো থাকে, এবং পরে আমরা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করব। এরপরে আমরা টাওয়েল ড্রাই অবস্থায় একটা সেরাম অ্যাপ্লাই করব, লিভ অন কন্ডিশনার অ্যাপ্লাই করব পুরো স্ক্যাল্প থেকে হেয়ারের টিপ পর্যন্ত। এটা নিশ্চয়ই ছেলে মেয়ে বোধ সবার জন্যই? সবার জন্য, কারণ এখন হেয়ার ডু সবাই করে। আর টাওয়েলের ক্ষেত্রে খুবই সফট মাইক্রোফাইবার টাওয়েল ব্যবহার করতে হয়। আর স্ট্যাটিক ইলেকট্রিসিটির কারণে আমাদের ফ্লাই অ্যাওয়ে হয়ে যায়, আনম্যানেজেবল হয়ে যায়, সে কারণে একটু উডেন কমটা ব্যবহার করতে হবে, প্লাস্টিক কমটা আমরা এই সময় অ্যাভয়েড করব। আর হেয়ার নারিশিংয়ের ক্ষেত্রে আমাদের কিছু অসাধারণ ট্রিটমেন্ট আছে যা ব্রাইড গ্রুম এবং তাদের রিলেটিভসরা এই সময় নিয়ে থাকে হেয়ারকে প্রিপেয়ার করার জন্য। সেটি হচ্ছে এক্সোজোম থেরাপি, প্লাটিউরেট রিড প্লাজমা এবং কনসেন্ট্রেটেড গ্রোথ ফ্যাক্টর। খুব চমৎকার বলেছেন। আমরা আরও বিস্তারিত জানবো এই প্রি ওয়েডিং সিজন আসলে আরও কী ভাবে ত্বককে ভালো এবং সুস্থ রাখা যায়। তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। উজ্জ্বল সুন্দর হেলদি স্কিন কে না চায়? লাবণ্যময় ত্বক আমাদের প্রদান করে এক অনন্য ব্যক্তিত্ব, কিন্তু প্রতিদিনের রোদ, ধুলাবালি, দূষণ, এমনকি স্ট্রেস প্রভৃতির ক্ষতিকর প্রভাব পড়ছে আমাদের ত্বকের উপর। এর পাশাপাশি হরেক রকম প্রসাধনীর ব্যবহার তো আছেই। এসব প্রসাধনীর কোনোটিই কিন্তু স্থায়ী কোনো সমাধান দিতে পারছে না। বরং এর থেকে আমরা যদি দৈনন্দিন খাদ্য তালিকায় নির্দিষ্ট কিছু খাবার যোগ করি, তাহলে কিন্তু ত্বকের হারানো উজ্জ্বলতা ফেরানো সম্ভব, পাশাপাশি ত্বক হয়ে উঠবে ভেতর থেকে স্বাস্থ্য উজ্জ্বল। প্রথমেই আসছি পানির বিষয়ে। ত্বকের উজ্জ্বলতা রক্ষায় পানির গুরুত্ব অপরিসীম। এছাড়া পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান নিশ্চিত করে ত্বকের আর্দ্রতা। সাম্প্রতিক গবেষণা বলছে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করলে কিন্তু রিঙ্কেল দেরিতে আসে। বিশুদ্ধ পানির পাশাপাশি এক্ষেত্রে ডাবের পানি খাওয়া যেতে পারে। এখন আসছি কিছু স্পেসিফিক নিউট্রিয়েন্টসের বিষয়ে। হেলদি স্কিনের নিউট্রিয়েন্ট হিসাবে প্রথমেই মাথায় আসে ভিটামিন ই। আর এক্ষেত্রে ভিটামিন ই এর উৎস হিসাবে আমরা কাঠবাদাম, সূর্যমুখী বীজ, পাইন নাটস, আখরোট, পালং শাক
অলিভ অয়েল এমনকি ওটমিল খাওয়া যেতে পারে। এখন আসছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি নিয়ে। এটি খুবই পাওয়ারফুল একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এটি স্কিনের কোলাজেন ফর্মেশনে অনেকাংশে হেল্প করে। ভিটামিন সি এর উৎস হিসাবে আমরা আমলকি, লেবু, কমলা, মাল্টা, পেয়ারা, পালং শাক, স্ট্রবেরি এমনকি কাঁচামরিচ খেতে পারি। ওমেগা 3-কে হেলদি ফ্যাট হিসাবে আমরা সবাই চিনি। এই ওমেগা 3 কিন্তু রিঙ্কেল প্রতিরোধক হিসেবে কাজ করছে, পাশাপাশি স্কিনের আর্দ্রতা তথা ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। সাধারণত সামুদ্রিক মাছ, তিল, তিসি প্রভৃতি খাবারে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে। ভিটামিন এ তথা বিটা ক্যারোটিন কিন্তু একটি অত্যন্ত প্রয়োজনীয় স্কিন নিউট্রিয়েন্ট হিসাবে কাজ করছে। ভিটামিন এ কিন্তু স্কিনের ড্রাইনেস প্রিভেন্ট করে, এছাড়া সূর্যরশ্মির কারণে ঘটে যাওয়া ফ্রি রেডিক্যাল ড্যামেজকে প্রতিহত করে। সাধারণত মিষ্টি আলু, পালং শাক, লাল মরিচ, বিট, টমেটো, আনার প্রভৃতি খাবার থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন এ পেয়ে থাকি। হেলদি স্কিনের নিউট্রিয়েন্ট হিসাবে জিঙ্কেরও অনেক সুনাম আছে। জিঙ্ক কিন্তু ইউভি রের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করছে, পাশাপাশি যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাদের ক্ষেত্রে অয়েল কন্ট্রোল করে, এছাড়া ব্রণ কিংবা অ্যাকনিকেও প্রিভেন্ট করে। জিঙ্কের উৎস হিসাবে আমরা চিকেন, সূর্যমুখী বীজ, আদা, মাশরুম প্রভৃতি খাওয়া যেতে পারে। এখন আসছি একটি অত্যন্ত প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট সেলেনিয়াম নিয়ে। এটি আমাদের কাছে একটু অপরিচিত, তবে এটি কিন্তু স্কিনের ইলাস্টিসিটি ধরে রাখতে খুব সুন্দরভাবে কাজ করে, পাশাপাশি ব্রণ অ্যাকনিকে প্রিভেন্ট করে। সেলেনিয়ামের উৎস হিসাবে আমরা কলিজা, চিকেন, আখরোট, লাল চাল তথা গোটা শস্য খেতে পারি। আশা করছি দৈনন্দিন খাদ্য তালিকায় এই খাদ্যগুলি আমরা অবশ্যই যোগ করব, তাহলে আমাদের ত্বক হয়ে উঠবে ভেতর থেকে স্বাস্থ্যোজ্জ্বল ও লাবণ্যময়। ম্যাম, আপনার কাছে এখন একটু জানতে চাই যে প্রি ওয়েডিং সিজনকে মাথায় রেখে যারা ব্রাইড এবং গ্রুম রয়েছে তারা আরও কিছু অ্যাডভান্স বা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিতে চায়, বিশেষ করে বোটক্স বা থ্রেড লিফট যদি তারা করতে চায়, এটা কতদিন আগে আসলে সেই প্রসিডিউরটা শুরু করা উচিত বলে আপনি মনে করেন? ফেসটাকে টোনিং বা একটু স্লিম ফেসের জন্য তারা বোটক্স, কারণ এইজের উপর ডিপেন্ড করে, কনসার্নের উপর ডিপেন্ড করে, যে অনেকে শুধু একটু চিনটাকে অগমেন্ট করে একটু ফিলার দিতে চায় বা লিপটাকে একটু এনহ্যান্স করতে চায়, হয়তো তার লিপস একটু ড্রাই বা একটু ডিসকালারেশন আছে, একটু প্লাম্প করার জন্য তারা ফিলার নিতে পারেন। আর বোটক্সের ক্ষেত্রে যে কোনো ইনজেক্টেবল প্রসিডিওর কখনই তো 1 সপ্তাহ আগে নেবেন না, মিনিমাম 1 মাস আগে। আচ্ছা, বা যদি সময় থাকে 6 মাস আগে একটা ট্রাই করতে পারে, মানে একটা ট্রায়াল সেশন দিয়ে তারা দেখতে পারে যে তাদের স্কিনের জন্য কতখানি এটি তাদেরকে ম্যাচ করছে। এরপরে তারা সময় করে বিয়ের 1 মাস আগে একটা টাচ আপ নিতে পারেন। আর বোটক্সের ক্ষেত্রে অনেকে একটু স্লিম ফেস, মানে একটু ম্যাসেটারটাকে করতে চায় বা একটু চোখের পাশে একটু ক্লোজ ফিট যদি থাকে সেটিকে কন্ট্রোল করতে চায়, কারেকশনের জন্য হয়তো বোটক্স এখন ভীষণ জনপ্রিয়। আরেকটি স্কিন অ্যাস্থেটিক স্কিন ট্রিটমেন্ট এখন ভীষণ জনপ্রিয়, সেটি হচ্ছে স্কিন বুস্টার। আচ্ছা, যেটি ইনজেক্টেবল ময়শ্চারাইজার হিসেবে কাজ করে এবং এটি হাইড্রেটার, স্কিনকে প্লাম্প করে এবং রিঙ্কেলগুলোকেও কারেকশনে হেল্প করে, কারণ এটি কোলাজেন বুস্টার। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত চমৎকার কিছু ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি এই প্রি ওয়েডিং সিজনে বিশেষ করে যারা গ্রুম এবং ব্রাইড, সেই সাথে যারা আপনি বলছিলেন যে সিবলিংস রয়েছে এবং আত্মীয় স্বজনরা খুব বেশি সচেতন থাকে, আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে অনেক ইনফরমেশন তারা জানতে পারবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। এনটিভির দর্শককে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ডেন্টাল ইমার্জেন্সি হচ্ছে হুট করেই এমন একটি অবস্থা তৈরি হয় যখন তার ইমিডিয়েট চিকিৎসা না নিলে সেখান থেকে বড় ধরনের জটিলতা এবং রোগীর একটি লম্বা টাইমের অসহনীয় কষ্টের মধ্যে থাকতে হয়। যেমন প্রথমেই বলা যেতে পারে হুট করে দাঁতে ব্যথা। আমাদের পরিজন বা পরিচিতদের মধ্যে অনেকেই কিন্তু এই সমস্যাটি ভুগতে পারে, বিশেষ করে রাত্রে ঘুমের মধ্যে বা যখন শুয়ে থাকে তখন সিভিয়ার দাঁতে ব্যথা হয়ে অনেকে শুরু হয়ে, আপনি এর অনেক হিস্ট্রি পাবেন। এটা মেনলি হয় শুয়ে থাকলে আসলে যে রক্তের ফ্লোটি বা গ্র্যাভিটির কারণে মাথার কাছে বা মুখের কাছে আসার কারণেই কিন্তু পেনটা বেশি হয়। আচ্ছা, যদি কোনো দাঁতে অনেক দিন আগে থেকে গর্ত হয়ে থাকে, ভেঙে থাকে, হুট করে আমাকে অ্যাকুয়েট পালপাইটিস বলি, মানে দাঁতের একদম ভিতরে যে মজ্জা থাকে সেটি কোনো কারণে এফেক্টেড হয়ে গেলেই আসলে এই সমস্যাটি তৈরি হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।